গিয়ে একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে এটি বৈধতা পাবে। গতকাল রাতে, বলতে গেলে গভীর রাতে, হঠাৎ করে একটা টেলিফোন আসলো হোয়াটসঅ্যাপে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, এর কারণ হলো যে সেখানে কোনো ছবি ছিল না, নামও ছিল না, শুধু এম লেখা। তো আমি প্রথমে ফোনটা ধরিনি, এরপরে আবার দ্বিতীয়বার ফোন, এবং দ্বিতীয়বার ফোনের পর আমি যখন ফোনটা ধরলাম, তো ওই প্রান্ত থেকে সালাম দিয়ে বললেন যে আমার নাম বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদার। তো ভদ্রলোকের ফোন পাওয়ার পর আমি সঙ্গত কারণেই একটু সতর্ক হলাম। এই কারণে সতর্ক হলাম যে এই সময়টাতে তিনি একটি দায়িত্বপূর্ণ পদে আছেন, স্পর্শকাতর এবং দায়িত্বপূর্ণ পদে আছেন। নির্বাচন যে সংস্কার কমিটি বা কমিশন, সেই কমিশনের তিনি প্রধানতম ব্যক্তি। তার দায়িত্ব অনেক, কর্তব্য অনেক, এবং তার এই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে সব রকম লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে, এটাই স্বাভাবিক। তো সেই মানুষটি আমাকে টেলিফোন করেছেন। এটা যেমন একটি ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো যে ভদ্রলোককে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম কয়েকদিন আগে। বেশ ভিডিওটি চলেছে আমার পেজে, যতটা না চলেছে বা আমার ইউটিউব চ্যানেলে যতটা না চলেছে তার চেয়ে অনেক অনেক বেশি অন্যান্য চ্যানেলগুলোতে যারা কপি করেন আমার এই লেখাগুলো, তারা সেগুলো চালাচ্ছেন এবং ক্ষেত্র বিশেষে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে করে অনেকে এটা প্রচার করছেন। অর্থাৎ যার যতটুকু প্রয়োজন এবং যার যতটুকু ব্যবহার করলে তার লাভ হবে, বদিউল আলম সাহেবের ক্ষতি হবে, কিংবা আমি বিপদে পড়বো, ঠিক সেইভাবেই অনেকেই সেই ভিডিওটিকে করেছেন। এটা বাংলাদেশে অহরহ হয়ে থাকে। তো আমি জানি যে এরকম যেহেতু অহরহ হয়ে যায়, সেই কারণে, সঙ্গত কারণে তার যে টেলিফোন, সেই টেলিফোন পেয়ে আমি বিব্রত বোধ করলাম, অনেকটা বিব্রত বোধ করলাম। তবুও অনেকটা সৌজন্যের খাতিরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কেমন আছেন। তো তিনি এমনিতে ভদ্রলোক মানুষ এবং যেন তেন ভদ্রলোক নন। তখন টেলিফোন করলেন আমাকে। টেলিফোন করে তিনি আমাকে বললেন যে ভাই আমার প্রতি তো জুলুম হয়েছে। মানে তার এই কথা শোনার পর আমি নিজে অনেকটা স্তব্ধ হয়ে গেলাম যে আমার বাবার বয়সী একজন মানুষ, তিনি আমাকে বললেন যে ভাই আপনি আমার প্রতি জুলুম করেছেন। এখানে অনেকগুলো কথা বলেছেন যে কথা আমার জন্য প্রযোজ্য নয়। তা আমি আর নিস্তব্ধ হয়ে গেলাম, আমার গলা শুকিয়ে গেল। এর কারণ হলো তিনি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতেন, কোনো বিষয় নিয়ে বার্গেনিং করতেন, বিতর্ক করতেন, তাহলে আমি যে কথাগুলো তাকে বলেছি, অভিযোগগুলো করেছি, সেই অভিযোগগুলো নিয়ে আমি তার সাথে বিতর্ক করতে পারতাম। কিন্তু তিনি যখন আমার কাছেই বিচার চাইলেন এবং বললেন যে আপনি আমার প্রতি জুলুম করেছেন, আমি মজলুম হয়ে গিয়েছি, আমি আপনার বিবেকের সাহায্য চাই, সহযোগিতা চাই। তো এই যে একটা সাবমিশন, ইটস এ জেন্টাল সাবমিশন। তো সেই জেন্টাল সাবমিশনে আমি তাকে আমার কথাগুলো বললাম যে দেখেন আমি আপনার বিরুদ্ধে মাত্র দুটো অভিযোগ করেছি। প্রথম অভিযোগ হলো যে আপনি একটা টক শোতে গিয়ে বা একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে এটি বৈধতা পাবে। কোন পরিস্থিতিতে, কোন অবস্থাতে, কি করেছেন না করেছেন এটা নিয়ে আমি প্রশ্ন করবো না, শুধুমাত্র এই বিষয়ে আমার অভিজ্ঞতাটা আপনাকে বলি। আমি বললাম যে আমি যে পরিবারের সন্তান, সেই পরিবার সেই ব্রিটিশ জমানা থেকে যখন ইলেকশন শুরু হয়েছে ইন 1936, তখন থেকে আমার আত্মীয় স্বজনেরা নির্বাচন করে আসছে সেই ফরিদপুর থেকে। এরপর 36, এরপরে 46, এরপর 54, পরে 70, মানে সবসময়টাতে এবং আজ পর্যন্ত সবসময় আমাদের নিকট আত্মীয়, রক্তের আত্মীয়রা সবসময় পার্লামেন্টে ছিলেন। এই রাজনীতি দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আর আমি তো নিজে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, ওনাকে আমি বললাম। তো সেই ক্ষতির কারণেই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যে 2014 সনে আমি আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনিনি, আওয়ামী লীগ থেকে আমাকে বহিষ্কার করা হয়নি, এবং আমি তখন আওয়ামী লীগের অন্যতম আকর্ষণীয় একজন প্রার্থী। কিন্তু আমি নমিনেশন পেপার কিনিনি এই কারণে যে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ যদি বিএনপিকে বাদ দিয়ে, জামাতকে বাদ দিয়ে নির্বাচন করে, একতরফা নির্বাচন করে, তাহলে একদিন টুডে অর টুমরো পালাতে হবে। তো এই 10 বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে এই বাস্তব সত্যটা দেশবাসীকে বোঝানোর জন্য, এবং আমি সবসময় এই কথা 2014 থেকে কন্টিনিউয়াসলি বলে আসছি। তো সেই অভিজ্ঞতার আলোকে ওনাকে বললাম যে ভাই আপনি যে কথাটা বলেছেন, যেভাবে হোক না কেন যদি ইলেকশন করেন, পপুলার যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আপনি মডিফাই করেন, অপরাধীদেরকে বাদ দেন, কিন্তু যাদের জনসমর্থন রয়েছে
তাদের একটি দলকেও নির্বাচনের বাইরে রাখা যাবে না। এবং এই সংক্রান্ত বিশেষ করে আপনার মুখ থেকে যেন একটা শব্দ না আসে, এটাই ছিল আমার একটা অ্যাপিল। এখন যেহেতু আমি আপনাকে অভিযুক্ত করেছি, এটা চটকদার হেডলাইন করেছি, এজন্য হয়তো এটা আপনার আঘাত লেগেছে। তো উনি আমার এই কথা শোনার পরে উনি অ্যাগ্রি করলেন যে এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব, আর অনেক যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আলোচনা করব। এইগুলো একটা। দ্বিতীয় যে বিষয়টি আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সেটা হলো, বিগত উপজেলা নির্বাচন যখন হলো 2009 সনে, তখন আমি বা অনেকে এটার বিরোধিতা করেছিলাম। আর যারা এই উপজেলা পরিষদটা বাস্তবায়নের জন্য, লোকাল ইলেকশন করার জন্য, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য যারা কাজ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম মুখপাত্র ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার। তো সেই বক্তব্যটা আমি আমার মতো করে সেখানে বলেছি, সেটি নিয়ে উনি স্মরণ করলেন এবং আমি তাকে বুঝিয়ে বললাম যে ভাই, আপনাকে বলি যে একটা উপজেলাতে এই 2009 থেকে এ পর্যন্ত এই গাড়ির তেল এবং উপজেলা চেয়ারম্যানদের বেতন ভাতা দেওয়া ছাড়া সরকারের যে লস হয়েছে, এর বিপরীতে কোনো লাভ হয়নি। এক। 2 নম্বর হলো, রাজনৈতিক যে কালচারটি, সেই কালচারটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সেখানে পরিষদের মধ্যে টিএনও সাহেব, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এই 4টি ভাগে বিভক্ত। এরপরে সেখানে যদি এমপি সাহেবের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব করার পরিস্থিতি থাকে, তাহলে সেখানে আর একটা গণ্ডগোল। এরপর যদি সেখানে একটা পৌরসভা থাকে, তাহলে এদের সকলের সঙ্গে পৌরসভার গণ্ডগোল। তো এটা আসলে রাজনৈতিক যে শক্তি 2009 থেকে এই পর্যন্ত সর্বনাশ করে ছেড়েছে। আর বিনিময়ে আমলাতন্ত্রের যে ক্ষমতা, পুলিশ, ডিসি, এসপি, টিওনেদের ক্ষমতা বেড়েছে। এই বিষয়টি আমি আপনাকে আসলে তখনও বলেছিলাম এবং এখনো ওই বিষয়টা আপনাকে আমি স্মরণ করাই দিচ্ছি, যেহেতু আপনি সামনের দিনে যাবেন। এখানে একটা ব্যাপার হলো, তখন তিনি বললেন যে ভাই, আমরা তো আসলে স্থানীয় সরকারটাকে শক্তিশালী করতে চেয়েছি আমলাতন্ত্রকে দমন করার জন্য। তখন আমি বললাম যে দেখেন, আমি আমেরিকাতে পড়াশোনা করেছি স্থানীয় সরকারের উপর। তো স্থানীয় সরকারের মূল থিম হলো যে স্থানীয় সরকার তারাই হবে যারা স্থানীয় সরকারের অধীনের যত রেভিনিউ কালেকশন, উপজেলার যত রেভিনিউ কালেকশন সে করবে এবং সেটা দিয়ে উপজেলার যাকে সে বেতন দেবে, ভাতা দেবে, তারাই তার অধীন থাকবে। এখন টিউনো সাহেব, ওসি সাহেব বা অন্য যারও বেতন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, তার উপর কোনোদিন উপজেলা চেয়ারম্যান ছড়ি ঘোরাতে পারবে না। তা আমাদের তো রেভিনিউ কালেকশনটা ওইভাবে হচ্ছে না, ফলে এটা কোনো অবস্থাতেই স্বাধীন এবং সার্বভৌম হতে পারবে না, শত চেষ্টা করলেও পারবে না। এই গেল এক। 2 নম্বর হলো যে আমেরিকাতে এবং ইংল্যান্ডে মেম্বার অফ পার্লামেন্ট, আমেরিকাতে হলো কংগ্রেসম্যান। তো তাদের একটা বড় অফিস থাকে। তো সেই বড় অফিস থাকে, কেমন অফিস থেকে, ধরুন আমেরিকার একজন কংগ্রেসম্যানের কথা বলি। আমি যে কংগ্রেসম্যানের সঙ্গে কাজ করেছি কয়েক মাস, ওনার নাম ছিল ডেন্নি ডেভিস, একদম শিকাগোর ডাউন টাউনের তিনি সংসদ সদস্য। একেবারে শিকাগোর যে সিয়ার্স টাওয়ার্স, তার ওই এলাকার তিনি সংসদ সদস্য, 7 বারের কংগ্রেসম্যান, অত্যন্ত প্রভাবশালী, ব্যক্তিত্ব সম্পন্ন এবং আমেরিকার রাজনীতিতে খুব বিখ্যাত। তো ধরুন তার বেতন, সরকার থেকে পারিতোষিক তিনি ওই আমলে পেতেন $16,000 থেকে $17,000 পার ইয়ার। কিন্তু তার যে একটা অফিস সেখানে ছিল, সেই অফিসটা মেনটেন করার জন্য সরকার তাকে দিত ওই আমলে $3.5 লাখ প্রতি মাসে। $3.5 লাখ মানে বাংলাদেশি টাকায় প্রায় 4 কোটি টাকা প্রতি মাসে। তো সেখানে 50 থেকে 60 জন কর্মকর্তা কর্মচারী সেখানে ছিলেন এবং তারা ওই তার কনস্টিটিউয়েন্সির যত অভাব অভিযোগ, যেটা কেন্দ্রীয় সরকারের নিকট ওই অফিস হয়ে যেতে হতো, আর কেন্দ্রীয় সরকারের যত দান অনুদান, যত নির্দেশনা, সবই ওই অফিসের মাধ্যমে হতো। তো এই হলো কংগ্রেসম্যানদের দায়িত্ব পালন করতে হবে। আমরা বাংলাদেশে বসে মনে করি সে শুধু আইন প্রণয়ন করবে। ইংল্যান্ডে আরো কাজের যে ব্যাপ্তি, অর্থাৎ স্থানীয় সরকার কাউন্সিলর যারা নিজেরা আয় করে, উপার্জন করে, রেভিনিউ করে, তারা এমপির অধীন নয়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যত কিছু বরাদ্দ, ডেভেলপমেন্ট সব কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের অধীন। তো এই বিষয়টা আমি তাকে যখন বললাম, তিনি বললেন যে আমিও এই বিষয়টা জানি, অর্থাৎ উনি সেই বিষয়টা জানেন। আমি যেহেতু বললাম যে আপনি যেহেতু একটা রিফর্ম করছেন, তো এই বিষয়গুলো নিয়ে আবার যেন আমাদের দ্বিতীয়বার ভুল না হয়। ক্ষমতা মানে আমি দুষ্টুমি করে বললাম যে সবাই অনেক সময় নিজের স্ত্রীকে 1000 বছর ভাইদের সাথে, অন্যের সাথে শেয়ার করে। মানে যখন নারীদের অভাব হয় বিভিন্ন সমাজে, তখন 2-3 জন পুরুষ মিলে একজন নারীকে বিয়ে করে। এটা এখন অনেক সমাজে আছে, কিন্তু কোনো সমাজে ক্ষমতা কখনো
শেয়ার করেন, অর্থাৎ আপনি যাকে যতটুকু ক্ষমতা দিবেন তাকে সেটা অ্যাবসলিউট, তাকে সেই ক্ষমতাটা দিতে হবে যেন তিনি সেটা প্রয়োগ করতে পারেন এবং তার ক্ষমতা যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। এখন কি সমস্যা হচ্ছে, এমপিদের ক্ষমতা মন্ত্রীরা নিয়ে নিচ্ছে, মন্ত্রীদের ক্ষমতা প্রধানমন্ত্রী নিয়ে নিচ্ছে, টিওনোদের ক্ষমতা ডিসি নিয়ে নিচ্ছে। তো এই যে ক্ষমতার যে ডিসেন্ট্রালাইজেশন সেটা হচ্ছে না এবং ইট ইজ দ্য মেইন প্রবলেম। যার যার কর্ম তাকে স্বাধীনভাবে করতে দিতে হবে। এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। এবং আমি আরেকটা বিষয় বললাম, যেহেতু আপনি রিফর্ম করছেন, স্বতন্ত্র ইলেকশন করার যে 1% ভোটারদের যে সমর্থন লাগবে, এই জিনিসটা আপনার উঠিয়ে দিতে হবে। এর কারণ হলো এটি একটি ম্যাল প্র্যাকটিস। এটি 11 সময় করা হয়েছিল, এর ফলে অনেক অনেক ভালো ভালো মানুষ তারা নির্বাচনে আসছে না। তো এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আমার আলাপ আলোচনা হলো। তো যাই হোক, উনি যে জিনিসটি বললেন সেটা হলো যে আপনার এই ভিডিওটা দেখে নানা জনে নানা মন্তব্য করছেন, যে কেউ বলছেন উনি রাজাকারের বংশধর, কেউ বলছেন জামাত করে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। তখন আমি তাকে আফসোস করে বললাম যে দেখুন, আমাদের এই সমাজে নেতিবাচক বিষয়াদি নিয়ে গালাগাল করার জন্য একটা সম্প্রদায় তৈরি হয়েছে। তারা এই সামাজিক মাধ্যমে ঢুকে, তরুণরা হোক বুড়া হোক, এটা সেফায়েতুল্লাহ সেফু নামক যে ভদ্রলোক, তার মাধ্যমে এটা একেবারে প্রবল আকার ধারণ করেছে। এখন অনেকে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, কিন্তু গালাগাল দেওয়ার ক্ষেত্রে সবাই সেফুদার সন্তান। তো সেফুদাকে তার আব্বা মান্য করে তারপরে তারা গালাগাল করে এসে, ফলে এই আপনি গালাগালের দিকে যদি তাকান তাহলে আপনি কাজ করতে পারবেন না। এটা আমাদের এই সমাজে এখন মানুষ যত দুর্বল হচ্ছে, আপনারা তো জানেন যে গালাগালিটা দুর্বলের ভাষা, মানুষ যত দুর্বল হচ্ছে গালাগালি তত প্রবল হচ্ছে। তো এই বিষয়াদি নিয়ে তার সঙ্গে আমার কথা হলো, কথা হওয়ার পরে আমাদের মোটামুটি তার প্রেক্ষিতে আমি এই ভিডিওটা করলাম, যার কনক্লুশনটা হলো যে দেখুন, বদিউল আলম মজুমদারের মতো একজন ভদ্রলোক, একজন শিক্ষিত এবং সজ্জন, তার যদি আপনি সমালোচনা করেন, সেই সমালোচনা করার পরও তার সঙ্গে আপনার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এমন হয় এবং সেই সম্পর্কের ভিত্তিতে আমি আবার এই আর একটা ভিডিও করতে বাধ্য হই। কিন্তু আপনি যখন একজন মন্দ মানুষের সঙ্গে আপনার দ্বন্দ্ব এবং সংঘাত হবে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হন, কিংবা আমেরিকান সেই কর্নেল ইউনিভার্সিটি থেকে, জন হপকিন্স থেকে পড়াশোনা করেন, কিন্তু আপনার যদি রক্ত ভালো না হয়, তাহলে সেখানে ওই সেফায়েতুল্লাহ সেফুদের মতো গালাগাল হবে, অশ্লীল শব্দোচ্চারণ হবে। আপনি আগের ভিডিওটা দেখুন যে আমি তাকে সমালোচনা করেছি, একটা সিঙ্গেল শব্দ আমাকে বাজে শব্দ উচ্চারণ করতে হয়নি। আবার তিনি সেই বিষয়টা নিয়ে যখন আমার সঙ্গে কথা বললেন, আবার দেখেন আমি আবার এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হলো। মূল বিষয়টা হলো ডক্টর বদিউল আলম মজুমদার এই বয়সে যে কাজ করছেন, বা আমরা যে বয়সে কাজ করছি, হোয়াট এভার মেবি, আমাদের কে নিয়ে আপনাদের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আমরা দেশের জন্য ভালো চিন্তা করছি অনেকেই। তো সেই ভালোর জায়গাতে যদি একে অপরের সঙ্গে মতদ্বৈততা থাকে, ন্যাশনাল ইন্টারেস্টে মতদ্বৈততা থাকে, এটা জেন্টাল ওয়েতে যদি কাউকে অ্যাপ্রোচ করা হয়, আবার সেটি যদি আবার সমঝোতার মতো, এই যে ওনার সঙ্গে আমার যে কথা হলে সমঝোতার দ্বারগুলো যদি খোলা থাকে, আলাপ আলোচনা হয়, তাহলে একটা ভালো সংস্কৃতি, একটা ভালো পরিবেশ তৈরি হয় আমাদের সকল অঙ্গনে। ডক্টর বদিউল আলম মজুমদার যদি আমার আগের ভিডিও দ্বারা কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি। আর দ্বিতীয়ত, তিনি যে কর্মে হাত দিয়েছেন সেই কর্মে আমি তার সফলতা কামনা করি। আর আমার পক্ষ থেকে কোনো সাহায্য এবং সহযোগিতা, তথ্য এবং উপাত্ত যে কোনো জিনিসে যদি ওনার লাগে, সেটির জন্য আমি সবসময় প্রস্তুত থাকবো। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। আর তার মতো ভদ্রলোক আহত হয়ে, বিক্ষুব্ধ না হয়ে, তিনি অন্য মানুষের মতো গালাগাল না দিয়ে, বা ক্ষমতা ইচ্ছা করলে তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারতেন, তিনি এখন রাষ্ট্র ক্ষমতা আছেন, তিনি ইচ্ছা করলে ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। তো সেটি না করে যে বিনয় এবং ভদ্রতা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ, এবং তার এই আচরণ আমার জন্য পাথেয় হয়ে থাকবে। এর কারণ হলো, আমিও যদি কোনো ভদ্রলোক, কোনো শিক্ষিত বা সজ্জন ব্যক্তি আমার ব্যাপারে বিরক্ত হন, আমিও সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলবো, ওনার কাছ থেকে আমি এটাই শিখলাম।